প্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাগা ইব্রাহিম টক থেকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা জানি যে নিউ ইয়র্কের নির্বাচন নিয়ে, নিউ ইয়র্ক মেয়র নির্বাচন নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং উত্তেজনা যুক্তরাষ্ট্রের ধরেন গত 4 দশক থেকে আমি যুক্তরাষ্ট্রেই আছি এবং সেখানে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এগুলো নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করেছি, ভোট দিয়েছি এবং সাংবাদিকতা করার কারণে এইসব নির্বাচনের তথ্য সংগ্রহ এবং বাংলা সংবাদ মাধ্যমের জন্য এটা নিয়ে রিপোর্ট করার কাজে সবসময় নিয়োজিত ছিলাম। কিন্তু এইবারের নির্বাচনে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে যা হচ্ছে এটা কিন্তু আগে কখনোই হয় নাই এবং এটা যে শুধু যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বাংলাদেশি কমিউনিটি বেড়েছেন, কয়েক গুণ হয়েছেন, লাখের সীমানা মানে যখন হাজার হাজার ছিলেন তা এখন তো লাখের সীমানা মানে 2 লক্ষ বলা হয় যে নিউ ইয়র্ক সিটিতে আছেন। এটা তথ্য যাই হোক, কিন্তু এই বাংলাদেশিদের মধ্যে একদম দেশীয় স্টাইলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমেরিকান নির্বাচন সাধারণত দরজায় দরজায় নক দেওয়া, ক্যাম্পেইন মিটিং করা, এখানে ওখানে রাস্তার মোড়ে, এইসব সাধারণত দেখা যায় না। টেলিভিশন জরিপ এবং পলিসিমেটার, ইমেইল, ফোন বুক থেকে ফোন করা, ফোন ব্যাংকিং যাকে বলেন, এটাই হচ্ছে যে প্রচলিত ব্যবস্থা। কিন্তু এবার আমরা দেখতেছি যে একদম বিশেষ করে নিউ ইয়র্কে একদম দরজায় দরজা নক করা হচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশিরা এবার ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছেন এবং এখন পর্যন্ত আজকে নির্বাচনের আর মানে সপ্তাহ দিন বাকি, 4 নভেম্বর নির্বাচন এবং এই এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের নির্বাচনে, মেয়র নির্বাচনে ইতিহাসের দাঁড়গোড়ায় একজন জোহরান মামদানি কে, এই নির্বাচনের পর্যায়ে কেমনে আসলেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের যারা দর্শক তারা অনেকেই এই বিষয়ে জানেন। কিন্তু আমরা বলি যে নির্বাচনের এই অবস্থায় কিছুটা পরিবর্তন করতেছে। প্রথম দেখা গেল যে প্রায় 15 থেকে 20% ব্যবধানে মামদানি এগিয়েছিলেন, কিন্তু নির্বাচন যতই কাছে চলে আসছে অ্যান্ড্রু কুমো, যিনি তিনিও ডেমোক্রেট ছিলেন, প্রাইমারিতে তিনি হারিয়েছেন এবং নিউ ইয়র্ক প্রকৃত ডেমোক্রেটদের খেলা, মানে সবাই এখানে অধিকাংশই ভোটাররা ডেমোক্রেট দলের, যদিও এখনো রিপাবলিকান দলের প্রার্থী কার্টিস সিলভা আছেন এবং কার্টিস সিলভাকে আশ্চর্যজনকভাবে হলেও রিপাবলিকান যে এস্টাবলিশমেন্ট তারা সমর্থন করতেছেন না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি রিপাবলিকান, তিনিও চেষ্টা করতেছিলেন এবং অনেকটা সরাসরি বলেছেনই কার্টিস সিলভাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে। এই সরে দাঁড়ানোর মধ্য দিয়ে কি হতো যে ভোটগুলা থাকতো শ্বেতাঙ্গ বা রক্ষণশীল, এই ভোটগুলা কমও পেতেন। এই কমও পেলে যে ব্যবধানটা আছে জোহরান মামদানির সাথে, এটা আরো কমিয়ে আনা সম্ভব হতো এবং এটা বাস্তবিকই এখনো 10-11% জনসমর্থন আছে মাত্র কার্টিস সিলভার। এই 10-11%-এর মধ্যে যদি 10% বা 8%ও যদি পেয়ে যেতেন কমও, তাহলে একদম সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় চলে আসতে পারতেন। এটা একটা বিরাট ব্যাপার এবং শুধু আমেরিকা নয়, সারা বিশ্ব মিডিয়াও এই 2025 সালের 4 নভেম্বরের এই ভোটের দিকে তাকিয়ে থাকবে এবং আমাদের নিউ ইয়র্কের বা আমাদের যে এখানে যে নির্বাচন হচ্ছে সেখানে এবার র্যাঙ্ক চয়েস, মানে প্রার্থীরা, আপনি একাধিক প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং সেখানে র্যাঙ্ক চয়েস অনুযায়ী প্রথম গণনায় যদি কেউ 50 ভাগের উপরে ভোট পেয়ে যান তাহলে তিনি নির্বাচিত হবেন, নাইলে তাকে আবার ওই গণনার ভিন্ন সাইকেল যেতে হবে। এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে জোহরান মামদানি প্রায় 10% ব্যবধানে এগিয়ে আসছেন। সর্বশেষ আজকে যে মুহূর্তে আমি আজকে 27 অক্টোবর, আজকে যে যখন এই মুহূর্তে ভিডিও করছি তখন সর্বশেষ যেটা জরিপ, আমেরিকার জরিপগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদিও এই জরিপের ব্যত্যয় হতেও আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে। এই জরিপে বলছে যে 44% অবস্থানে আছেন অ্যান্ড্রু কুমো এবং প্রায় তার 10-এরও বেশি 54.something রয়েছেন জোহরান মামদানি এবং কার্টিস সিলভা 11%। এই অবস্থায় নির্বাচনে এখন অনেকেই বলতেছেন যে প্রথম মুসলমান, আপনারা জানেন যে এই নির্বাচনে ধর্ম পরিচয়টা নিউ ইয়র্কে একটা বড় জিনিস হয়ে উঠেছে। প্রথম হচ্ছে যে মুসলমান সমর্থক যারা, তারা মুসলমান ধর্মের একজন মানুষ হিসেবে, একজন অভিবাসী হিসেবে জোহরান মামদানিকে সমর্থন দিচ্ছেন। আবার জোহরান মামদানিকে হামলা করতে যারা রাজনৈতিক ভাবে তার প্রতিপক্ষ, সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন আর অ্যান্ড্রু কুমো হন, তার প্রতিপক্ষরাও একজন মানে তার ধর্ম পরিচয় নিয়ে হামলা করেছেন। সুতরাং এই ধর্ম পরিচয়ের বিষয়টা নিউ ইয়র্কের নির্বাচনে, যদিও পশ্চিমা দেশগুলোতে ধর্ম পরিচয়টাকে খুব একটা সভ্য আলোচনা হিসেবে দেখা হয় না, কিন্তু এবারে নির্বাচনে এটা প্রায় প্রকাশ্যভাবে চলে এসেছে এবং সেই অর্থে প্রথম দিকে মানে আমাদের বাংলাদেশের জনসমাজ অধিকাংশ যেহেতু মুসলমান, তারা ব্যাপকভাবে প্রায় এককভাবেই জোহরান মামদানির পক্ষে ছিলেন। যদিও বাংলাদেশের যারা সনাতন ধর্মীয় এখানে থাকেন, বিরাট জনগোষ্ঠী, তাদের মধ্যে জোহরান মামদানিকে নিয়ে শুরুতেই মানে কোনো উত্তেজনা দেখা যায় নাই। যদিও জোহরান মামদানির মা ভারতীয়, কিন্তু এই বিষয়টা প্রভাব ফেলে নাই।
শুরুতেই। এখন এখন বাস্তবতাটা হচ্ছে যে বাংলাদেশিদের একটি পক্ষকে ডোনাল্ড ট্রাম্পের তারা বিরোধিতা করেন, কিন্তু এই নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে তারা সাপোর্ট দিতে এগিয়ে এসেছেন। তাদের জনসমর্থন বা তারা কতটা ভোট নেবেন সেটা না, কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি যেটা নিউ ইয়র্কে, সেখানকার পরিচিত লোকজন, এই পরিচিত সংখ্যা অল্প হলেও তারা একটা আলোচনা প্রকাশ্য করতে পেরেছেন, এবং যে আলোচনায় তারা হামলা করতেছেন যে জোহরান মামদানি অতি উদারনৈতিক, তিনি যৌনকর্মীদের সম্বন্ধে একটা ইতিবাচক ধারণা পোষণ করেন, আর সমকামী এইসব বিষয়ে, উদারনৈতিক বিষয়ে তার একটা অবস্থান, যেটাকে আমাদের ধর্ম সংস্কৃতির সাথে, আমাদের পূর্বাঞ্চলের ধর্মীয় বাংলাদেশি বাঙালি সংস্কৃতির সাথে যার একটা সংঘাত, এই সংঘাতের বিষয়টাকে তারা সামনে আনছেন। যদিও পিছনে অনেক অর্থের খেলা, প্রশ্রয় পাওয়ার খেলা এগুলোও আছে, কিন্তু এই প্রকাশ্য আনায় যে মানুষজন কি বিভ্রান্ত হচ্ছেন বা মত বদলাচ্ছেন, এমন প্রকাশ্য অবস্থান না থাকলেও মানে যখন আমরা দেখতাম যে গত প্রাইমারির শুরুতে জোহরান মামদানির বিরুদ্ধে কোনো বাংলাদেশকে কথা বলতে দেখা যায় নাই, কিন্তু নির্বাচনের এক সপ্তাহ আগে অনেকেই প্রকাশ্যে বলছেন অ্যান্ড্রু কুমোর পক্ষে। সুতরাং এটা একটা প্রভাব ফেলবে কিছুটা, এই যে গ্যাপ কমিয়ে আনা, এই কমিয়ে আনা এইসব একটা ভূমিকা কাজ করতেছে। এবং আমি যদি দেখি যে গত এক সপ্তাহ থেকে অ্যান্ড্রু কুমোর ক্যাম্পেইন ব্যাপকভাবে এই ধর্মীয় জনগোষ্ঠীর কাছে, শুধু যে মুসলমান না, রক্ষণশীল খ্রিস্টান এবং রক্ষণশীল ইহুদির কাছে তারা ব্যাপকভাবে রিচ আউট করতেছেন, এবং সেখানে এই যে রক্ষণশীল ধারণাগুলো, এগুলাকে তারা হাইলাইট করতেছেন, এবং বিশেষ করে সমকামিতা, বিশেষ করে যৌনকর্মী, এইসবকে কিভাবে সামাল দেওয়া, এইসবের প্রতি উদারনৈতিক অবস্থান জোহরান মামদানির, এটার বিরুদ্ধে তারা সমালোচনা করেছেন। যদিও জোহরান মামদানি এইসবকে অস্বীকার করেছেন, তার এজেন্ডা এই ধরনের কিছু নাই, কিন্তু এই প্রচারটা বেশ কাজে লাগতেছে মনে করা হচ্ছে, যদিও এই গ্যাপ কমিয়ে আনার পরে। আর তার পাশাপাশি শ্বেতাঙ্গ রক্ষণশীলেরা এমনিতেই চান না, যদিও তারা ডেমোক্রেট অনেক, কিন্তু অনেক ডেমোক্রেট প্রাইমারিতে নির্বাচনে জয় করার পরও তারা জোহরান মামদানিকে ভোট দেবেন না, তারা দিবেন অ্যান্ড্রু কুমোকে। সো অ্যান্ড্রু কুমোর একটা ভোট ব্যাংক। একদম সর্বশেষ অবস্থা হচ্ছে যে মানে এরিক অ্যাডাম, যিনি কৃষ্ণাঙ্গ এবং বর্তমান সিটিং মেয়র, তিনি প্রাইমারিতে যোগই দিলেন না, বাট তার জনমত জরিপ কখনো 10-এর কোটা পার হতে পারে নাই, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নানান চাপে, আইনি ঝামেলা, এসব নানান চাপে। এখন তিনিও প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেছেন অ্যান্ড্রু কুমোর পক্ষে। তো এই প্রকাশ্য ঘোষণাটা কতটা মানে ফলাফল যাবে, কতটা কৃষ্ণাঙ্গ ভোট যাবে, এটা আমরা সহসাই জানতে পারবো 4 তারিখের নির্বাচনে। এর মধ্যে আমরা জানি গত শনিবার থেকে শুরু হয়েছে যে প্রাইমারি ভোট, যেটা মানে আর্লি ভোট বা আগাম ভোট বলা হয়, সেখানে নির্বাচনের দিনের আগেও লোকজন গিয়ে ভোট দিতে পারেন। তো প্রতিবার 1-2 জন যান প্রতিটা ভোট কেন্দ্রে, কিন্তু এবার আমরা দেখলাম যে ব্যাপকভাবে আজকের দিনে যে মুহূর্তে আমি কথা বলতেছি, যে মাত্র 2 দিন ভোট হয়েছে, এই আগাম ভোট, আর্লি ভোট যেটাকে বলে, সেখানে 1,64,000 মানুষ ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন। 2021 সালের আমরা যদি হিসাবটা দেখি, পুরা আর্লি ভোটের তথ্যে যেটা ছিল প্রায় এটা সমসাময়িক। 5 বোরোর হিসাব বলতেছে ব্রুকলিনে ভোট পড়েছে প্রায় 50,000, কুইন্সে 38,000, ম্যানহাটনে 29,000, ব্রঙ্কসে প্রায় 34,000, স্টেটেন আইল্যান্ডে 12,500-এর মতো। এটা একই সময়ে প্রায় মানে 2021 সালের সাথে তুলনা করি যদি, তাইলে আমরা 42% বেশি। এবং সবাই বলছেন যে নির্বাচনে যুব সমাজ, তরুণ সমাজ, এরা সাধারণত নির্বাচনের বা ভোটের প্রতি একটা উদাসীন, অনেকেই ভোট দেয় না, কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে যে এইবার নির্বাচনে তারা, বিশেষ করে জোহরানের প্রাইমারিতে আমরা প্রচুর যুব সমাজ, তরুণ সমাজকে দেখেছিলাম উচ্ছ্বাস, কিন্তু এখনো কেন্দ্রে গিয়ে যে আগাম ভোটে সেখানে যুব সমাজকে বেশি দেখা যায় না, তরুণ সমাজকে বেশি দেখা যায় না, কিন্তু তারা আবার অনেকে ডাক বুটে ভোট দিয়েছেন। এবং ডাক বুটের এই বিষয়টা কতটা হচ্ছে না হচ্ছে, এগুলা ইলেকশন অফিসে গিয়ে পৌঁছতে সপ্তাহ দিন লাগে, 3 দিন লাগে, আমরা এটার হিসাবটা পাবো। তবে অনেক যুব সমাজ, ইয়াং পিপুল, তারা এবার ডাক যুগে ভোট দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। আমি আগেই বলেছি যে একদম সাফক ইউনিভার্সিটির সর্বশেষ জরিপে যেটা যাচ্ছে যে মামদানি 44% ভোটে, কুমোর এখন 34%, আর রিপাবলিকান স্লিয়া 11% এখানে আছে। সো সেপ্টেম্বর পর্যন্ত মামদানি কিন্তু 20 পয়েন্ট লিডে ছিলেন, এখন মাত্র 10-এ। সুতরাং এই 10%-এর কাছাকাছি একটা অবস্থান কমিয়ে আনা, এটা মানে এটা একটা বড় ঘটনা। সো এটা আমরা দেখা যাক কি হয়, এই জন্য বেশ উত্তেজনা বিরাজ করছে। আমার মনে হয় নিউ ইয়র্ক সিটির প্রতিটি দরজায় নক পড়তেছে এবং রাস্তায় পিকেটিং হচ্ছে, বিভিন্ন মোড়ে, জ্যাকসন হাইট ডাইভার্সিটি প্লাজা, বিভিন্ন রাস্তার মোড়ে, ব্রঙ্কসের এখানে ওখানে, জামাইকার এখানে ওখানে, ব্রুকলিনে প্রতিদিনই সভা হচ্ছে। এটা আগে কখনো আমরা দেখি নাই, এবং এই সভায় সর্বত্রই আমাদের বাংলাদেশি লোকজনের উপস্থিতি লক্ষণীয়।
মামদানির প্রচারণা মূলত এই যে সাশ্রয়ী নগর জীবনের স্বপ্ন, এটা দেখাচ্ছে যে বিনামূল্যে বাস দেওয়া হবে, একটা সার্বজনীন শিশু মানে এখানে কর্মজীবী নারীদের জন্য শিশুদের দেখভাল করার জন্য একটা ব্যবস্থা থাকে, এই ব্যবস্থাটা বিনামূল্যে করার একটা পরিকল্পনা আছে। সবার জন্য একটা তিনি আবাসন বা হাউজিং করবেন এবং এনভায়রনমেন্টাল জাস্টিস, আপনি জানেন যে পশ্চিমা ইস্যুতে জলবায়ু পরিবেশ এসব নিয়ে বিতর্ক রয়েছে এবং এটা একটা অতি উদারনৈতিক পদক্ষেপ হিসাবে অনেক কিছুকে কাট দিতে হয়, আর জোহরান মামদানি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। এবং এই যে গতকালকে রোববার ছিল, কুইন্সে তার একটা বিরাট সমাবেশ হয়েছে জোহরান মামদানির, এবং সেখানে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের রাজনীতির বড় তারকা আলেকজান্ডার অকাসিও তিনি বক্তব্য দিয়েছেন, সিনেটর বার্নি স্যান্ডার্স বক্তব্য, 10,000-এর বেশি মানুষ এই ধরনের রাজনৈতিক জনসভায়, এবং সেখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্ক ইজ নট ফর সেল, আমরা নিউ ইয়র্ক বিক্রি হব না। এটা একটা রাজনৈতিক স্লোগান, এটাকে খুব পাত্তা পেয়েছে দেখা গেল। এবং এই অবস্থায় চলতেছে রিপাবলিকান কার্টিস সেলিও আপাত দৃষ্টিতে পিছিয়ে থাকলেও তিনি নির্বাচনের পক্ষে একটা কিং মেকার হতে পারেন। আর তার ভোটারদের দ্বিতীয় পছন্দ হিসাবে 36% লোক কুমোকে এবং মাত্র 2% মামদানিকে বেছে নিয়েছেন, যা র্যাঙ্ক চয়েসের যে ভোট এটা বড় ভূমিকা রাখতে পারে। অর্থাৎ প্রথম রাউন্ডে কার্টিস সেলিও বাদ পড়লে সেই ভোট কোমর দিকে যদি যায়, সেটা পরিস্থিতি পাল্টে যেতে পারে। বাংলাদেশ কমিটি বিভক্ত, আমি বলেছি সোশ্যাল মিডিয়া বিশেষ করে বেশ উত্তেজনাকর পাল্টা বক্তব্য চলতেছে। রাজনৈতিক বিশ্লেষকরা যদিও মনে করতেছেন যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে জোহরান মামদানি নভেম্বরের 4 তারিখে জয়ী হবেন এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নাম লিখাবেন। নিউ ইয়র্ক পরিবর্তনের তার প্রান্তে অনেকেই বলছেন, এবং একজন স্বেচ্ছাসেবক তিনি আমাকে বললেন যে তিনি গত প্রায় 1 বছর থেকে মামদানির প্রচারণায় যুক্ত আছেন, এবং তিনি বললেন যে আমরা এমন এক নেতাকে চাই যে কেবল নিউ ইয়র্কেই নয়, মানুষের জীবনযাত্রাকে বদলে দিবে এবং সমস্ত আমেরিকার স্বপ্ন দেখাবে, এবং সম্ভবত জোহরান মামদানি সেই স্বপ্নের প্রতীক হয়ে উঠেছেন। পুরো নিউ ইয়র্ক অপেক্ষায়, আমরা যারা শুনছি নিউ ইয়র্কের বাইরে থেকে যারা শুনবেন, সমস্ত আমেরিকা সমস্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 4 নভেম্বর রাতে টাইম স্কোয়ারে আলোয় হয়তো ঝলসে উঠবে ইতিহাসের এক নতুন নাম, জোহরান মামদানি, না উঠবে অ্যান্ড্রু কুমোর নাম। তা এখনই আমি বলতে চাই না, যদিও জোহরান মামদানির পক্ষে আমারও একটা মনোভাব কাজ করতেছে যে তিনি পাশ করবেন, তবে নির্বাচন সবসময়, ভোট সবসময় একটা অনিশ্চয়তার খেলা। আমরা 4 নভেম্বর মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করব এবং ভোটের বাক্সে নিউ ইয়র্কের জনগণই সেই সিদ্ধান্ত দিবে। আমরা যে যাকে সমর্থন করেন, আমরা একটা উত্তেজনাময় একটা ইতিবাচক নিউ ইয়র্ক সিটি যদি আমরা নিরাপদ নিউ ইয়র্ক সিটি যদি দেখতে পাই, আমরা খুশি হব। আজকে এই পর্যন্তই শুধু দর্শক, আমি আবার ইব্রাহিম চৌধুরী খোকন, বাগা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমার কথাবার্তা যদি পছন্দ লাগে, আপনারা শেয়ার দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা যুক্ত থাকতে পারবেন। আপনি মন্তব্য দিয়ে আপনার অভিমত জানালে, কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে আপনারা অবশ্যই মন্তব্য রাখতে পারেন, এবং সময় সুযোগে এসব নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে ভালোবাসা। Subscribe now and press the bell icon. Never miss an update.